আসসালামু আলাইকুম। বাংলাদেশ সীমান্তে আরও সেনা মোতায়েন ভারতের। ডোনবাস থেকে সেনা সরাতে রাজি হয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চীনের সামরিক উত্থানকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আখ্যায়িত পেন্টাগনের প্রতিবেদনে। ইসরায়েলকে দেয়া বিপুল সামরিক সহায়তার কোনো রেকর্ডই নেই পেন্টাগনের কাছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ভারত বাংলাদেশ চলমান কূটনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশ ভারত চলমান উত্তেজনার মধ্যে ত্রিপুরা সীমান্তে সেনা মোতায়েন করল ভারত। 1971 সালে বাংলাদেশ ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া একটি ঐতিহাসিক ব্যাটালিয়ন ত্রিপুরা সীমান্তে মোতায়েন করা হয়েছে। ব্যাটালিয়ন ত্রিপুরায় 1971 সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। একটি ব্যাটালিয়নে 300 থেকে 1000 সেনা থাকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা চলতি সপ্তাহে তথ্য প্রকাশ করেছেন। বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন বিষয়ে মানিক সাহা একটি অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক এবং খুবই আপত্তিকর বক্তব্য দিয়েছেন গণমাধ্যমের সামনে। তিনি বলেছেন, বর্তমান ইউনূস সরকার দেশটির কারাগার থেকে চোর ও মৌলবাদীদের ছেড়ে দিয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। হাসিনা উৎখাত এবং ইউনূসকে ক্ষমতায় বসানো এসবই ছিল পূর্ব পরিকল্পিত। মানিক সাহা বলেন, শেখ হাসিনার দল ছাড়া বাংলাদেশের অন্য কোনো দলই ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নয়। তাই শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় বাংলাদেশ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে ভারতকে। বাংলাদেশের ক্ষমতা থেকে ভারতের সেবাদাসী শেখ হাসিনা উৎখাতের পর ভারত বাংলাদেশ ও তাদের 7 সিস্টার্স নিয়ে তীব্র নিরাপত্তা সংকটে পড়ে। এর অংশ হিসেবে তারা ইতোমধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষে 3টি গ্যারিসন স্থাপন করেছে এবং এসব গ্যারিসনের ভারী অস্ত্র জড়ো করেছে। তাছাড়া ব্যাপকভাবে বৃদ্ধি করেছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাও। গত সপ্তাহে ভারতের 3 জন জেনারেল পরিদর্শন করেছেন আসাম সহ বিভিন্ন সীমান্তে ভারতের সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম। হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ সীমান্ত এবং 7 সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারতের কোনো দুশ্চিন্তা ছিল না। সীমান্তে তাদের ছিল না কোনো অতিরিক্ত ব্যয়। কিন্তু এখন ভারতকে বাংলাদেশ সীমান্ত ঘিরে সামরিক ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে আধুনিক সমরাস্ত্রের চালান পেলে ভারতের এই সামরিক ব্যয় আরও কয়েক গুণ বেড়ে যাবে। এদিকে গত মঙ্গলবার থেকে ভারতের আসামে নতুন করে ছড়িয়ে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। এতে নিহত হয়েছে কমপক্ষে 2 জন, আহত হয়েছে অর্ধ শতাধিক। আসামের গুয়াহাটি থেকে 190 কিলোমিটার দক্ষিণ পূর্ব খেরনি জেলায় এ সংঘাতের জন্ম। স্থানীয় কার্বি উপজাতিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জমি থেকে উপজাতীয়দের উৎখাতের দাবিতে আন্দোলন শুরু করে উপজাতীয়রা। এরপর শুরু হয় উপজাতি ও উপজাতিদের মধ্যে সংঘর্ষ। এ সংঘর্ষে স্থানীয়রা সংঘাতে জড়ায় পুলিশের সাথে। সংঘর্ষের সময় লুটপাট ও হামলা চলে স্থানীয় বাজারে। এতে আহত হয়েছে 30 জনের ওপর পুলিশ সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফার বিপরীতে 20 দফার একটি শান্তি প্রস্তাব হাজির করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই শান্তি প্রস্তাবে বলা হয়েছে, ডোনবাস রাজ্যের যে অঞ্চল বর্তমানে ইউক্রেনের দখলে রয়েছে সেখান থেকে তারা সেনা সরিয়ে আনবে। তবে তাদের ছেড়ে দেয়া এলাকাটি হবে একটি বেসামরিক জোন এবং সেটি থাকবে ইউক্রেন প্রশাসন ও পুলিশের অধীনে। প্রস্তাবে বলা হয়েছে, ডোনবাস রাজ্যের যতটুকু এলাকা থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে, সমপরিমাণ এলাকা রাশিয়াকেও ছেড়ে দিতে হবে বেসামরিক জোন প্রতিষ্ঠার জন্য। শান্তি স্থাপনের পর রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পক্ষে যুদ্ধ করবে রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া শান্তিকালীন সময়ে ইউক্রেনের সেনা সংখ্যা হবে 8 লাখ। প্রায় 1 মাস আগে ট্রাম্পের 28 দফায় বলা হয়েছিল, ডোনবাস রাজ্যের যে এলাকা বর্তমানে ইউক্রেনের অধীনে আছে তা রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। বিনিময়ে রাশিয়া তাদের দখলে থাকা কিছু এলাকা ছেড়ে দেবে ইউক্রেনের কাছে। কিন্তু ইউক্রেন তাতে রাজি হয়নি। এরপর এ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফ্লোরিডার মিয়ামি, জার্মানির বার্লিন ও মস্কোয় টানা আলোচনা চলে। শেষ পর্যন্ত বুধবার জেলেনস্কি 20 দফা হাজির করলেন। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলেনস্কির 20 দফা ট্রাম্পের 28 দফারই সংশোধিত প্রস্তাব এবং এতে সম্মতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এখন রাশিয়া যদি এতে রাজি হয়, তাহলে বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ। তবে 1 সপ্তাহ আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি কোনো অবস্থাতেই পুরো ডোনবাস দখল অভিযান থেকে পিছু হটবেন না।
ইউক্রেন যদি পুরো ডোনবাস রাজ্য ছেড়ে না দেয় তাহলে তিনি এটা যুদ্ধের মাধ্যমেই দখলে নেবেন। ট্রাম্পের ২৮ দফার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মূল বিরোধ ছিল ডোনবাস নিয়ে। সংশোধিত ২০ দফায় ইউক্রেন ডোনবাস বিষয়ে কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু তারপরও এতে পুতিন রাজি হবেন না বলেই মনে করেন পশ্চিমা অনেক বিশ্লেষক। তাছাড়া আগের ২৮ দফায় রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার দায়িত্ব পুরোপুরি অর্পণ করা হয় যুক্তরাষ্ট্রের ওপর, কিন্তু সংশোধিত ২০ দফায় যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো এবং ইউরোপকে রাখা হয়েছে। এটা ইউক্রেনকে পরোক্ষভাবে ন্যাটোর অধীনে আনা হয়েছে, যা রাশিয়া মেনে নেবে না। তাছাড়া মস্কো বারবার বলে আসছে ইউক্রেন বিষয়ে ইউরোপ এবং ন্যাটোর কোনো হস্তক্ষেপ মানবে না ক্রেমলিন। সামরিক ক্ষেত্রে চীনের সাম্প্রতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে সর্বশেষ এই প্রতিবেদন। এতে বলা হয়েছে, পারমাণবিক বোমার মজুদ এবং নৌ ক্ষেত্রে চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক। ২০৩৫ সালের মধ্যে চীন নতুন ৬টি বিমানবাহী রণতরীর অধিকারী হবে। এর ফলে তাদের মোট বিমানবাহী রণতরীর সংখ্যা হবে ৯টি, যেখানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বর্তমানে ১১টি এবং এ সংখ্যা সহসা বৃদ্ধি পাবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে ৬০০-এর নিচে পারমাণবিক বোমা মজুদ রয়েছে। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ছাড়িয়ে যাবে ১,০০০। ২০৪৯ সালে চীনা কমিউনিস্ট বিপ্লবের ১০০ বছর পূর্ণ হবে। চীনের লক্ষ্য এ সময়ের মধ্যে চীনা নেভি সহ সশস্ত্র বাহিনীকে একটি বিশ্বমানের আর্মিতে রূপান্তর করা, যা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামগ্রিক আধিপত্যকে খর্ব করবে। তাছাড়া গত এক দশক ধরে চীন সামরিক ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে। ফলে উভয় দেশ একে অপরের মাধ্যমে সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা পাচ্ছে। চীন ও রাশিয়ার গভীর বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে। বস্তুত সামরিক, প্রযুক্তিগত, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও রাশিয়ার যৌথ পথ চলা নিয়ে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন ছিল। এটাকে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তাদের আধিপত্যের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করেছে। সে কারণে তারা পরিকল্পনা করে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে প্রথমে রাশিয়াকে ধ্বংস করার। দীর্ঘ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে অনেক বড় মাত্রায় ক্ষতি হয়েছে। তবে রাশিয়াকে পথে বসানোর যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ছিল তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে ইউক্রেনের ১০ ভাগের ১ ভাগ রাশিয়ার দখলে। দখলীকৃত এসব এলাকা রয়েছে অনেক মূল্যবান খনিজ সম্পদ। এর মাধ্যমে রাশিয়া তার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ২০২৩ সালের অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে মাল্টি-বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিনামূল্যে ইসরায়েলকে দেয়া ১৩ বিলিয়ন ডলার অস্ত্রের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনো রেকর্ড নেই পেন্টাগনের কাছে। পেন্টাগনের সর্বশেষ এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য। বুধবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ প্রকাশ করেছে এই খবর। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২১ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক খাতের নগদ সহায়তা প্রদান করেছে। এছাড়া ইসরায়েলের কাছে বিক্রি করেছে বিপুল পরিমাণ অস্ত্র। তবে বিশ্লেষকদের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ এর কয়েক গুণ বেশি, কারণ তারা অনেক সহায়তা দিয়েছে গোপনে। এছাড়া ইসরায়েলের হয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১২ বিলিয়ন ডলারের বেশি। একইভাবে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।